ডক্টর ইউনূসের সে কি পৌষ মাস, একেবারে ছাগলের চতুর্থ সন্তানের মতো তিরিং মিরিং করে শুধু লাফাচ্ছে। ভারতের কাছে বাংলাদেশের চিকেন নেকটা লোভনীয় হবে রংপুর। আর যদি সেনাবাহিনী আমাদের কথায় না চলে তাহলে দাগিয়ে দেব ভারতের দালাল বলে। বাংলাদেশ কিনা বলতে তার জন্য ক্ষমা চাইতে হবে। এইটা কিন্তু জসিমউদ্দিনের প্রতি প্রথম কিন্তু যারা ওই আইএসআই ব্যাকড পাকিস্তান দ্বারা পাওয়ার্ড বাই এই যে ইউনূস সরকার তারা প্রথম প্রমাদ গণে। এই তো বড্ড বাড়াবাড়ি করছে জসিমউদ্দিন। পাকিস্তানের সেনাবাহিনী কোনোদিনও পাকিস্তানকে রাজনৈতিকভাবে স্টেবল হতে দেবে না। যদি পাকিস্তান রাজনৈতিকভাবে স্টেবল হয় তাহলে সেনাবাহিনীর ওখানে কোনো ভূমিকাই আর থাকে না। একজন ব্যারিস্টার করে খায় ব্যারিস্টারি করে, সে বলছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গড়িয়ে দেবে। বিদেশি পরাশক্তির সহযোগিতা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে রুখে দাঁড়িয়েছে সেনাবাহিনী। বারবার এই কথাটা বলেছি এবং সেক্ষেত্রে সেনাবাহিনী এবার আলটিমেটাম দিয়ে দিয়েছে ডক্টর ইউনূসকে। আপনার ক্ষেত্রে বলেছেন দিস ইজ দ্য লাস্ট চান্স। কথায় আছে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। ও ডক্টর ইউনূসের সে কি পৌষ মাস। তারপর যারা এই সমন্বয়ক থেকে মন্ত্রিপরিষদে এসেছিলেন তাদের সে কি আনন্দ, একেবারে ছাগলের চতুর্থ সন্তানের মতো তিরিং মিরিং করে শুধু লাফাচ্ছে। আর বাদবাকি যারা রয়েছেন বিদেশ থেকে বলছেন অনেক দিন দেশের মাটির সাথে কোনো সংযোগ নাই, তো একটু বিদেশে ভালোই করকম্মে নিয়েছে, ছেলে মেয়ে নাতি পুতিদের একেবারে সুন্দর সেটিং করে দিয়েছে। হঠাৎ দেশপ্রেম তারপর উগলে উঠেছিল। ডক্টর ইউনূস আছেন, তার সাথে যোগাযোগ করে একের পর এক তারা হলেন এক একজন উপদেষ্টা। উপদেশ দেন, শুধু উপদেশ দেন আর সংস্কারের তাল ঠোকেন। এইভাবেই চলছিল। তাদের ছিল পৌষ মাস। আর গোটা বাংলাদেশের মানুষের যারা রয়েছেন, সে আওয়ামী লীগ হোক, বিএনপির যারা ক্যাডার হোক বা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে, তাদের সর্বনাশ। কিন্তু দীর্ঘদিন কি এই পৌষ মাস সর্বনাশের এই খেলা চলতে পারে? আরেকটা তো সত্তা রয়েছে বাংলাদেশের। হতে পারে তারা কখনো সেভাবে যুদ্ধ করেননি, ভারতের সাথে কখনো যুদ্ধের প্রয়োজনই হয়নি, এবং বার্মার সাথে, এই তো দুটো প্রতিবেশী দেশ, সেই বার্মার সাথেও কখনো যুদ্ধে কখনো জড়াতে হয়নি। যে সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে তারা শান্তি বাহিনী হিসাবে কাজ করেছে, তাদের উপরি উপার্জন হয়েছে, এর জন্যে একটা লুক্রেটিভ প্রফেশন হিসাবে সেনাবাহিনীর চাকরি, অর্থাৎ কে অফিসার বা এমনি নন কমিশনড অফিসার যাই হোক না কেন, এই চাকরির তো একটা অন্য মূল্য রয়েছে। কিন্তু হঠাৎ মনে হলো নিজেরা খাটবো না, কিন্তু সেনাবাহিনীকে ডিস্টার্ব করে ছাড়বো। আর যদি সেনাবাহিনী আমাদের কথায় না চলে তাহলে দাগিয়ে দেবো ভারতের দালাল বলে। এই চেনা ফর্মুলা ছক নিয়ে চলছিল, ভালোই চলছিল। বেশ, যখন হাতে সুখ করার ইচ্ছে হচ্ছে ধরে ধরে মারধর দেওয়া হচ্ছে, কখনো মনে হচ্ছে সম্পত্তিতে একটু ঘাটা পড়িয়াছে, তখনই একটু সংখ্যালঘুদের সম্পত্তির উপর একটু নজর পড়ছে। কখনো কখনো মনে হচ্ছে একের পর এক নতুন প্রজন্ম হচ্ছে, নতুন নতুন এরকম তৈরি হচ্ছে, তাদেরকে একটু যদি জোর করে অপহরণ করে নিয়ে নিকা করে নেওয়া যায় তাহলে আরও ভালো। কি চরম দুর্বিপাকের অবস্থা। বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে এগুলো এসেছে। সে কি গোসা ভারতীয় সংবাদ মাধ্যমের উপর, এসব কেন বলা? নিজেদের দেশটা দেখুক, আমাদের দেশের ব্যাপারে কেন এরকম বলতে যাবে? এই তো হচ্ছে তাদের বয়ান ছিল। আর বলবেই বা না কেন ভারতীয় সংবাদ মাধ্যম? ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং এই গুরুত্ব আগামী দিনে বাড়বে। এবং বয়ানের মধ্যে এবার কিছু অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট আসবে। কেন বললাম বলুন তো অ্যানথ্রোপোলজিক্যাল বা নৃতাত্ত্বিক এই বিষয়টা? এটাই আজকের এপিসোডের প্রধান বৈশিষ্ট্য হতে চলেছে। এই যে বাংলাদেশে আগের এপিসোডগুলোতে বলেছিলাম ডক্টর ইউনূসের সাথে এখন ওয়াকারুজ্জামানের যে লড়াই, ওয়াকারুজ্জামান বাদবাকি বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য জেনারেলদেরকে সাথে নিয়ে
একের পর এক তাদের বিরুদ্ধে ওঠা চক্রান্ত কিভাবে ভেস্তে দিয়েছে, সেই সমস্তগুলো আগের সমস্ত এপিসোডগুলোতে কম বেশি আলোচনায় নিয়ে এসেছি। এবং যেটা শুরুতেই বলেছিলাম, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকারুজ্জামানের যুগলবন্দি শেষমেশ ডিভিডেন্ড দেবে বাংলাদেশকে, হয়েছেও তাই। এবং কিভাবে সেটা হলো কম বেশি অনেকটাই আপনারা এখন খেলাটা ধরতে পেরেছেন। তবু খেলাটার একটু ক্রোনোলজিটাকে একটু সামনে পেছনে করে নিই, এবং তার সাথে অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্টটা আগামী দিনে কেন গুরুত্বপূর্ণ, কেন এই বিষয়টায় আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছি, সেটা আপনাদের কাছে তুলে ধরব। প্রথম দেখুন, এই পর্বে প্রথম যেটা এলো সেটা হচ্ছে বিদেশ সচিব জসিম-উদ্দিন। জসিম-উদ্দিন কিন্তু ভারতের সাথে সম্পর্ককে একেবারে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করে সম্পর্ককে বিষিয়ে দিতে তিনি চাননি। এবং তার সাথে অন্যান্য ফরেন সার্ভিসের যারা রয়েছেন বাংলাদেশের অফিসার অর্থাৎ বিসিএস ক্যাডারের যারা পররাষ্ট্র দপ্তর নিয়ে কাজ করে, সেই সব আমলারা তারা মোটামুটি একটা ইউনাইটেড ছিলেন এবং তৌহিদ হাসান তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। জসিম-উদ্দিনকে নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে এই ডক্টর ইউনূসের যারা পরামর্শদাতাদের যিনি পরামর্শদাতা অর্থাৎ প্যারিস প্রবাসী এবং আমেরিকা প্রবাসী দুই সাংবাদিক তথাকথিতভাবে তারা বারবার করে জসিম-উদ্দিনকেও কিন্তু টার্গেট করেছিল। যখন টার্গেট করেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম এই যে টার্গেট করা হয়েছে, ডক্টর ইউনূস বেশি দিন পারবেন না জসিম-উদ্দিনকে নিয়ে চলতে। হলেও তাই, জসিম-উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নাকি তিনি চাকরি থেকে নিষ্কৃতি নিতে চাইছেন, নাকি তাকে অন্য কোনো জায়গায় তাকে শিফট করা হবে যদি তিনি মেনে নেন যে পাকিস্তান বা আইএসআই এই বিষয়টাকে মেনে নেন, তাহলে তার একটা হয়তো চাকরি এই যাত্রা বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। কিন্তু জসিম-উদ্দিন রাজি হবেন কি, বা বাদবাকি যারা পররাষ্ট্র দপ্তরের যারা বিভিন্ন কর্মরত ব্যক্তি তারা কি রাজি হবেন? বিগ কোয়েশ্চেন এখন এটাই। সত্যিই তাই। তার কারণ আইএসআই যিনি এসেছিলেন বাংলাদেশের এবং কখনো কখনো যারা অন্যান্য সামরিক অফিসার এবং তার সাথে পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসার পরে কিন্তু এই জসিম-উদ্দিন বলেছিলেন যে ৭১ সালে যুদ্ধের সময় যে গণহত্যা হয়েছে তার জন্য কিন্তু পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। পাকিস্তান ক্ষমা চাইবে বাংলাদেশের কাছে, সেটা মেনে নেওয়া যায়? যাদের উদ্দেশ্য ছিল অন্য, এবং অঙ্গহানি হওয়ার পর সে রাগকে দীর্ঘদিন পুষে রাখতে হয়েছে, তার জন্যে বিশ্বে পাকিস্তানের যেটুকুনি সুনাম সে ধুলোয় মিশে গেছে। তারপরে আজকে বাংলাদেশ কিনা বলছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এইটা কিন্তু জসিম-উদ্দিনের প্রতি প্রথম কিন্তু যারা ওই আইএসআই ব্যাকড পাকিস্তান দ্বারা পাওয়ার্ড বাই এই যে ইউনূস সরকার, তারা প্রথম প্রমাদ গণে এ তো বড্ড বাড়াবাড়ি করছে জসিম-উদ্দিন। কোথাও জসিম-উদ্দিনকে সেই যাত্রায় বাঁচিয়ে নেওয়া গেলেও পরবর্তী ক্ষেত্রে তৌহিদ হাসানও আর বাঁচাতে পারেননি এবং জসিম-উদ্দিন সরে গেল। তৌহিদ হাসান কি বলেছিলেন? তৌহিদ হাসান কিন্তু প্রথম কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন, বলেছিলেন মানবিক করিডর যেটা এই যে হিউম্যান প্যাসেজ যেটা তৈরি করা হবে, সেটা কি অনেকের কাছে খায় না মাথা দেয় এটা বোঝা যাবে না, কিন্তু এর তো একটা গূঢ় উদ্দেশ্য থাকবে। হঠাৎ করে বাংলাদেশ যে কিছুদিন আগে অবধি বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোকে এককাট্টা করে এরকম সংখ্যালঘুদের ধরে ধরে পিটছে, তারপর হচ্ছে রোহিঙ্গা নিয়ে নানা সমস্যার মধ্যে হঠাৎ করে সমস্যার কথাটাকে বেশি করে বলতে শুরু করেছে, এমনি এমনি তো হয় না। আর বাংলাদেশের পট পরিবর্তনের ক্ষেত্রে শুরু থেকেই যেটা বলছি, পিটার হাস হোক বা ডোনাল্ড লু হোক, তাদের এত তৎপরতা, সেই তৎপরতা তো বোঝা গেল যে কেন ছিল তৎপরতা। কোথাও একটা জায়গায় একটা পুতুল সরকার বসাতে হবে, পাপেট গভর্নমেন্ট, এবং সেটা যখন কার্যসিদ্ধি হয়েছে এর পরের কাজটা তো এগোতে হবে। এই পরের কাজটাকে এগোনোর ক্ষেত্রেই প্রথম দিকেই কিন্তু বলে না বেড়াল প্রথম রাতেই মেরে দিতে হয়, সেই কাজটাই করেছিলেন ওয়াকারুজ্জামান। অনেকে তখন ধরতে পারেননি বাংলাদেশের সেনাবাহিনীর অতীত ইতিহাসটা খুব একটা ভালো নয়, তো তাই ওয়াকারুজ্জামানের কথা বিশ্বাস করেননি, কিন্তু বিলক্ষণ আমি কিন্তু এটা বলেছিলাম। তার কারণ তার বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজ, তার যে দৃঢ়তা, তিনি কিন্তু বলেছিলেন যে ক্ষমতায় আসীন হবার জন্য আমরা নই, কিন্তু বাংলাদেশকে স্টেবল করে আর্মি ব্যারাকে ফিরে যেতে চায়। অর্থাৎ তিনি প্রথমেই বলেছিলেন যে একটা স্টেবল গভর্নমেন্ট
থ্রু ইলেকশন তারা এস্টাবলিশ করতে চান এবং তারপরে তারা ব্যারাকে ফিরে যাবেন। কারণ ব্যারাকে ফিরে গেলে আখেরে লাভ, সামনের যে একের পর এক ক্যাডার যারা আসবে, জয়েন করবে সার্ভিসে, তাদের কাছে আবার শান্তি বাহিনীর সুযোগ আসবে, এটা অনেক লুক্রেটিভ। রাদার পলিটিক্যাল অ্যাক্টিভিজমটা রাজনৈতিক দলগুলোর উপরেই থাক এবং যদি নির্বাচনটা ইনক্লুসিভ করা যায়, যেটা নিয়ে বাংলাদেশে প্রচুর ক্ষোভ বিক্ষোভ আছে, তাহলে সত্যিই তো সেনাবাহিনী তাতে লোকে প্রশংসাই করবে। মানুষও তো এটা চান যে নির্বিঘ্নে গিয়ে ভোট দিক, যাকে ইচ্ছা ভোট দিক, সে নৌকায় দিক বা ধানের শীষে দিক, যেখানে ইচ্ছা দিক, বা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের দিক। কিন্তু সেটা তো পুরোপুরি হয়নি। সেটাও যেমন সত্য, এটাও তো সত্য মানুষ ইনক্লুসিভ নির্বাচনটা চায়, যাতে সবাই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসে। আর এখানেই সেনাবাহিনীর সাথে, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর একেবারে হাজার যোজন দূরত্ব। পাকিস্তানের সেনাবাহিনী কোনোদিনও পাকিস্তানকে রাজনৈতিকভাবে স্টেবল হতে দেবে না। যদি পাকিস্তান রাজনৈতিকভাবে স্টেবল হয়, তাহলে সেনাবাহিনীর ওখানে কোনো ভূমিকাই আর থাকে না। সেনাবাহিনী যেভাবে আর কি দেশটাকে নিয়ে গেছে এবং দেশের জনগণের চরিত্রকে যেভাবে নিয়ে গেছে, এক অভূতপূর্ব মধ্যযুগীয় একটা শোষণ যেন সেখানে তারা চাপিয়ে দিয়েছে এবং বিদ্বেষকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেন পৃথিবী আজ মধ্যযুগে রয়েছে। একটা দেশ প্রতিবেশী সম্পর্কে এত বিদ্বেষ এবং সেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিজেদের বিভিন্ন লোকজনকে ঠুসে দেওয়া, তারপর তার মধ্যে থেকে হচ্ছে নানা ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে তৈরি করে একটা অশান্ত পরিস্থিতিকে তৈরি করে রাখা, এই তো পাকিস্তানের বৈদেশিক নীতি। তার রাজনীতি কিছু নেই, সে দেশে রাজনৈতিক যারা নেতা রয়েছেন তারা আর্মির সাথে সেটিং করে চলেন। এরকম একটা জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী কার্যত পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তার যে চরিত্রগত পার্থক্য রয়েছে সেটা সে বুঝিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধ উত্তর সেনাবাহিনীর এই রোল কি করে ভালো চোখে দেখবে বলুন তো ইউনূস এবং তার বাহিনী, বা জামাত ইসলামের লোকজন, বা হেফাজতে ইসলাম? তারা তাই সেনাবাহিনীকে টার্গেট করা শুরু করলো। এক একজন কীরকম তাদের আওয়াজ! একজন ব্যারিস্টার, করে খায় ব্যারিস্টারি করে, সে বলছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে। এই রকমের হচ্ছে ফাজলামোটাকে এই স্তরে নিয়ে গেছিল। তখনও পর্যন্ত কিন্তু ধৈর্য ধরেছেন ওয়াকারুজ্জামান। তারপর মাঝে একটা জায়গায় সোজা জল ঢেলে দিলেন। বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যেকার সেই 2009 সালের কাণ্ড পরিষ্কার বলে দিল দ্যাট ইজ ক্লোজড চ্যাপ্টার। এবং তার সাথে এটা বললেন, কথায় কথায় এই যে রাজপথ দখল করা, ব্ল্যাকমেইলিং করা, নানাভাবে হুমকি ধামকি, সম্পত্তি বিনষ্ট করা অন্যের, কাউকে কোনো রকমভাবে কাজ করতে না দেওয়া, এ এক কী পরিস্থিতি! তখন কিন্তু তিনি বলেছিলেন ওয়াকারুজ্জামান, এনাফ ইজ এনাফ। ডক্টর ইউনূসের যেন কোনো চ্যাদভেদি নেই, তিনি যেন কিছুই বোঝেন না, এরকম একটা ভাব করে থাকেন। ওই এককালে একটা বিজ্ঞাপন হতো, মনে আছে আপনাদের? ওই যে একটা হরলিক্সের বিজ্ঞাপন ছিল, সেই বাচ্চাটাকে বলছে আমি তো এমনি এমনিই খাই। ঠিক অনেকটা ডক্টর ইউনূসের মুখের ভাবখানা যেন ওরকম, আমি তো এমনি এমনিই চলি। আর যখন এসব হবে না, আমি তো চাই যে সাথে সাথে নির্বাচন প্রক্রিয়া হোক, কারোর হাতে ক্ষমতাটা দিয়ে আমি চলে যেতে চাই বিন্দাস। এত কিছু মানে এমনভাবে যেন বলছেন যেন শাক দিয়ে মানে মাছ ঢাকতে চেষ্টা করছেন, আর কখনো কখনো এমনভাবে বলছেন যেন ভাজা মাছটাই তিনি উল্টে খেতে জানেন না। এইভাবে চলে? এইভাবে একটা দেশ চলে? এই কথাটাই তো বলতাম। তাতে অনেক সময় ফোসকা পড়েছে অনেকের, কিন্তু এইভাবে দেশ কখনো চলতে পারে না। একটা এনজিও দ্বারা পরিচালিত বিভিন্ন এনজিও গোষ্ঠীগুলোকে একত্রিত করে তারপর বিদেশে যারা প্রায় হচ্ছে একদম ভার্জ অফ রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, তাদের হঠাৎ দেশপ্রেম যেন উতলে পড়ছে, ঠিক যেন দুধ গরম হয়ে গেলে উতলে পড়ে দুধ, সেরকমভাবে ঠিক উতলে পড়ছে তাদের দেশপ্রেম। তারা বাংলাদেশকে এসে তারা শাসন করবেন। নির্বাচনে দাঁড়াবার মুরদ নেই, নির্বাচনের দাঁড়িয়ে জামানত রাখতে পারবে না অনেকে। কথাবার্তা শুনলে বোঝা যায় রাজনীতিবিদ কারা, রাজনীতিবিদ কারা নয়। সারা বিশ্বের নিরিখে এই কথাটা বলছি। রাজনীতির একটা ভাষা আছে, রাজনীতির একটা সৌকর্য আছে, রাজনীতির একটা পরিক্রমা আছে, রাজনীতির থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিসের একটা বিষয় রয়েছে। রাজনীতি চলে একটা ডায়ালেকটিক্সকে অবলম্বন করে। এরা রাজনীতিবিদ, তাই এরা উপদেষ্টা হয়, মানে উপদেশ দিয়েছিলাম শুনলই না। দেখুন কিছুদিনের মধ্যে জনগণের ঘাড়ে এরা দোষ না চাপায়, চাপাবেই। এরা কখনো নিজের ব্যর্থতা স্বীকার করে না, এত পাষণ্ড হয় যে নিজের ব্যর্থতা যারা স্বীকার করে না, এরা সব সময় যখন সফল হলে আমি গড়েছি,
হাম ক্যা হনু হ্যায়, আর যখনই ব্যর্থ হয় তখন বলে যে সব পাবলিকের জন্য। বাংলাদেশের পাবলিকগুলোর মতো ছেঁচড়া কেউ নেই, এরাই বলবে। কিন্তু একটা দেশের, যে বাংলাদেশের কৃষকরা এত উৎপাদন করতে জানে, যে দেশের গার্মেন্টস শ্রমিকরা এত তারা ভালোভাবে কাজ করে, কি বিরুদ্ধ পরিস্থিতি, এই গরমে অস্বাস্থ্যকর পরিবেশে তারা দেশের জিডিপি বাড়াতে যে সহযোগিতা তারা করে যাচ্ছেন নিরন্তর পরিশ্রম করে, বা বাংলাদেশের যারা ক্রীড়াবিদ, বাংলাদেশের যারা সাংস্কৃতিক কর্মী, তাদের এই মিলিত চেষ্টায় বাংলাদেশ তো একটা জায়গায় দাঁড়িয়েছে। পৃথিবীর কোনো দেশেই হয়তো নিখুঁত গণতন্ত্র হয় না, বাংলাদেশেও হয়নি। হয়তো সেখানকার ফাঁক ফোকরগুলো গণতন্ত্রে অনেক বেশি চওড়া ছিল, ফাটলগুলো অনেক বেশি চওড়া ছিল, আর তাকে অবলম্বন করে বিদেশি পরাশক্তির সহযোগিতা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে রুখে দাঁড়িয়েছে সেনাবাহিনী। বারবার এই কথাটা বলেছি, এবং সেক্ষেত্রে সেনাবাহিনী এবার আলটিমেটাম দিয়ে দিয়েছে ডক্টর ইউনূসকে। আপনার ক্ষেত্রে বলেছেন দিস ইজ দ্য লাস্ট চান্স। এইভাবেই ওয়াকারুজ্জামান বা বাহিনী এরকম করেছেন। তার কারণ হচ্ছে কোনো মানবিক করিডর হবে না। মানবিক করিডর হলে আপনারা একটু ভেবে দেখুন যে কি পরিস্থিতিটা হবে। আর এখান থেকেই একটা নৃতাত্ত্বিক গেম অর্থাৎ অ্যানথ্রোপোলজিক্যাল বিষয় কিন্তু চলে আসছে। কিভাবে করিডরটা হবে আপনারা দেখুন। একদিকে হচ্ছে বার্মার রাখাইন, এই রাখাইনে নিয়ে রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে রয়েছে। তার কারণ বাংলাদেশ যবে থেকে এটা বলছে যে এখানে নর্থ ইস্টকে তারা যে একটা টার্গেট করে রেখেছে, আসলে টার্গেটটা চীনেরও রয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের দিকে তাকে যদি অস্থির করা যায়, তাহলে ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূখণ্ড যদি রাজনৈতিকভাবে অস্থির থাকে, তাতে চীনের কিছু ফায়দা রয়েছে। কিন্তু সে ফায়দাটাকে চীন ক্রুডলি ব্যবহার করে না, সেটির আরও একটা কারণ রয়েছে। সে কারণটা কি? চীন জানে যে সে ইনভেস্টমেন্ট তখনই করে যেখানে রাজনীতির পরিস্থিতিটা অনেক বেশি শান্ত থাকে। এই যে বিল্ট রোড ইনিশিয়েটিভের ক্ষেত্রে পাকিস্তানকে তারা সহযোগিতা করেছিল, যে পাকিস্তানকে তার বিনিময়ে সামরিক সহযোগিতা করেছে এবং বিভিন্নভাবে ঋণ দিয়েছে। চীনের ঋণ পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন শর্ত, তথাপি পাকিস্তানের ক্ষেত্রে শর্ত তারা শিথিল করেছিল। কারণ কি? কারণ এটাই ছিল যে বালুচিস্তানের ওখানে যে সম্পদ রয়েছে সেই সম্পদের একটা সদ্ব্যবহার করা। দুই গাদার বন্দর, সেই গাদার বন্দরের ক্ষেত্রে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছিল যে সেটাকে তারা স্মুথলি করিয়ে দিতে পারবে। ফল কি হয়েছে? প্রচুর চাইনিজ ইঞ্জিনিয়ার মারা গেছে ওখানে। স্বাধীনতার এই যে লড়াই, তাদেরকেও ছাড়েনি, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্ট ডিলে হয়েছে। এবং যে ক্ষেত্রে প্রজেক্ট ডিলে হয় সেক্ষেত্রে কিন্তু চীন ধীরে ধীরে অত্যন্ত সতর্ক হয়ে যায়। এটা চীনের বরাবরের নীতি। তারা যুদ্ধবাজ নয়, 4 দশক কোনো যুদ্ধ করেনি। তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু যখনই পরিস্থিতি বুঝবে যে এটা ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাবার সম্ভাবনা বেশি, তখনই আস্তে আস্তে তারা শীতল হয়ে যাবে। অর্থাৎ ব্যবসায় তখন বলবে না, এখন লোন দেওয়া যাবে না, সামরিক পরিস্থিতি না, ঠিক এইটা এখন এই মুহূর্তে দেওয়া যাবে না, নানা রকম কিন্তু তারা এই জায়গাটায় তারা সতর্ক হয়ে যায়। ইনভেস্টমেন্ট যা হয়েছে সেটাকে তখন তুলে নিয়ে আসার চেষ্টা করে। এরকম তাদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আপনারা দেখে নেবেন। পাকিস্তানের সাথে আর কিছুদিন পরে চীনের সম্পর্কটা কি হয়। তার কারণ পাকিস্তান যা যা প্রতিশ্রুতি চীনকে দিয়েছিল রাখতে পারেনি, রাখার কথাও ছিল না। এবং বালুচিস্তানের কি পরিস্থিতি বা গাদার বন্দরে কি পরিস্থিতি হবে ঠিক তাই। ঠিক বাংলাদেশ ডক্টর ইউনূস ওই পদ্ধতিটাই নিয়েছিলেন। লালমনির হাটটার কাছে চিকেন নেক, শুধু চিকেন নেকের দিকে নজর। বলে না যে চোরের মন কোথার দিকে থাকে, বোচকার দিকে যেরকম থাকে, ঠিক তেমনিভাবে শুধু চিকেন নেকের দিকে নজর, শুধু চিকেন নেকের দিকে নজর। তাতে কী হবে? ভারত কি চিকেন নেক ছাড়া কি অল্টারনেটিভ বার করতে পারবে না? ভারতবর্ষ যেখানে মহাকাশে 100-র উপর উপগ্রহ পাঠাতে পারে, চিকেন নেককে কীভাবে সুরক্ষিত করতে হবে সেই ব্যাপারে ভারতবর্ষ জানে না? আলবাত জানে। এটা সলিউশন করতে কতক্ষণ লেগেছে? চিকেন নেক দিয়ে হয়েছে, অন্য দিক থেকে বার্মা দিয়ে রুট তৈরি করে দিয়েছে, খুব সুন্দর রুট, কলকাতা থেকে একদম সিংটং অবধি যাবে, এবং সেখানে থেকে কিছুটা নদীপথে যাবে, তারপর সোজা মিজোরামে ঢুকে যাবে। এই তো সোজা ব্যাপার ছিল। তো এই সোজা ব্যাপারটা তো
আগেই জানা ছিল যে এরকমভাবে হবে, কিন্তু বাংলাদেশ অতি লোভে তাঁতি নষ্ট। সে কী করেছে, লালমনিরহাটে ডেকে নিয়ে এসে বাংলাদেশে চীনও তাই ভাবতে শুরু করেছিল, একেবারেই ভাবিনি তা না, যেখানে একটা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করা যাবে, তাতে ভারতের উপর একটা চাপ তৈরি হবে। কিন্তু রাজনৈতিক স্টেবিলিটি যেভাবে আওয়ামী লীগ দিতে পেরেছে, সেই স্টেবিলিটি কি ডক্টর ইউনূস দিতে পারবে? তাই চীন মাঝে মধ্যে সামনে এখন গাজর ঝুলিয়ে রেখে দিয়েছে, করে দেবো, যেই গাজরটা খেতে আসছে অমনি গাজরটাকে একটু পেছনের দিকে নিয়ে যাচ্ছে চীন। এইভাবেই চীন কিন্তু তার পলিসিকে, বিশেষ করে ব্যবসায়িক পলিসিকে তারা এইভাবেই নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক ইনস্টেবিলিটি, চারিদিকে ভোলাটাইল পরিবেশ চীন বরদাস্ত করতে পারে না, করেও না। এবং এটা আর কেউ জানুক বা না জানুক, ভারত খুব ভালো মতোই জানে। উল্টে কিন্তু ভারতের কাছে এখন একটা অপশান তৈরি হয়ে গেছে, আর বেশি হয়তো দিন অপেক্ষা করতে হবে না, সেটা শুরু হবার আগেই হয়তো ডক্টর ইউনূসকে নির্বাচনের ঘোষণা দিয়ে বান্দরবন চলে যেতে হবে। না, বান্দরবন, ওই যে একটা কথা ছিল না, এখানেও একটা কথা আছে, ওরে বোকা জনগণ, তোরা কর নির্বাচন আর আমরা চলি বান্দরবন। তোরা নির্বাচন কর, আমি চলি বান্দরবন। কেননা প্যারিসে ইমানুয়েল ম্যাক্রন তো ওনার সাথে দেখা করেননি, প্যারিসের নাগরিক, সেখানে নার্সিংহোমে থেকে ফুলের বুকে নিয়ে শটান চলে এসে একদম সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। এই তো ডক্টর ইউনূস, সেখানকার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দেখাই করছেন না। বার্তা খুব পরিষ্কার, আর কেউ বুঝুক বা না বুঝুক, ডক্টর ইউনূস বুঝে গেছেন, বার্তা একদম পরিষ্কার করে দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। তাহলে তিনি কোথায় যাবেন? নির্বাচন দিয়ে। আমার মনে হয় সেই যে বাংলাদেশের পুরনো স্লোগান, ওরে বোকা জনগণ, তোরা কর নির্বাচন, আমরা চলি বান্দরবন। তো উনি হয়তো বান্দরবন গিয়ে চলে যেতে পারেন, এরকম একটা পরিস্থিতি হতে পারে। এবং ভারতের কাছে বাংলাদেশের চিকেন নেকটা খুব লোভনীয় হবে। রংপুর, এই রংপুরের যে চিকেন নেক খুব গুরুত্বপূর্ণ। আমি আমাদের ভিডিও এডিটার যিনি রয়েছেন সরোজকে বলবো একটু ওদের চিকেন নেকটা একটু দেখিয়ে দিতে। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাতে যদি কোনোভাবে আঘাত আনার মতো পরিস্থিতি কিন্তু যথেষ্টই মজুত আছে। সেই সরঞ্জাম মজুত করে রেখে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। তার কারণ এই রংপুর জেলা থেকেই কিন্তু উঠে এসেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি বাংলাদেশের সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেখানে বিভিন্ন রকম কওমি মাদ্রাসাগুলো রয়েছে, প্রচুর সংখ্যায় রয়েছে, এবং জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত দরিদ্র। এত দরিদ্র মানুষের সংখ্যা গোটা বাংলাদেশের মধ্যে এই দুটো জেলা রংপুর এবং লালমনিরহাট অত্যন্ত করুণ। সেখানে মানুষের ভেতরে এক ক্ষোভ রয়েছে, প্রচুর কওমি মাদ্রাসা রয়েছে। এই রকম গনগনে উত্তপ্ত পরিবেশেই তো হচ্ছে সোজা ভাষায় তখন আর কিছু করতে হয় না, শুধু একটু পুশ করলেই কিন্তু হুড়মুড় করে অনেক কিছু জিনিস ভেঙে পড়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। আর এটাই হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিজ, যেখানে তথ্যগুলো পেতে খুব বেশি অসুবিধা হয় না, খুব বেশি খাটতে হয় না, ঠিক এই জায়গাটাই। তাই রংপুরটা কিন্তু হয়ে গেল। ভারত নিশ্চয় এরকম চিৎকার করে বাংলাদেশের মতো এরকম বলতে থাকবে না যে তোমার চিকেন নেক, ওই চিকেন নেক কেটে দিলে উত্তর পূর্বে কি করে যাবে, তুমি তো ল্যান্ডলক, আমি হচ্ছে সমুদ্রের গার্জিয়ান, তোমার গার্জিয়ানগিরি মানছে কে মানছে? কেউ মানবে না। তাই বাস্তব পরিস্থিতিটা বুঝতে হয়। বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষেত্রে যেহেতু তিনি মূলত এনজিওবাদী একজন ব্যক্তিত্ব, তাই রাজনৈতিক নেতা, সে বিএনপির কোনো স্টলওয়ার্ট নেতা হোক, তাদেরও শুনবেন না। আওয়ামী লীগ তো পতিত ফ্যাসিস্ট বলে তাদেরকে পুরো দেশ ছাড়া, পারলে শুলে চড়ান বিনা বিচারে। এরকম পরিস্থিতি, কার কথা শুনবেন? এই ছোট ছোট এরকম গজিয়ে ওঠা ছত্রাকের মতো সেই পার্টিগুলোর কথা শুনবেন? তাতে কি লাভ হবে? বাংলাদেশে বিএনপি তো প্রথম থেকেই প্রস্তাব দিয়ে, তারা বিলক্ষণ এটা বুঝতে পেরেছিল, নির্বাচন দ্রুত না হলে বাংলাদেশ দ্রুত অবনতির দিকে যাবে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। আর সেই পরিস্থিতির কথাই বারবার করে বলেছে এবং আপনাদের কাছে বিভিন্ন এপিসোডে সেটা তুলে ধরেছে। কিছুদিন আগেই পরশুদিনের আমার এপিসোডে এটা আমি বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধর পুরো পরিস্থিতি রয়েছে। আর ঠিক সেই রকম ডিসাইসিভ মোমেন্টে সেনাবাহিনী তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, জুনও নয়। তার কারণ জুন করার পর আবার নির্বাচন ডাকতে হলে আবার গায়ে জ্বর এসে যাবে, এবং তাই নির্বাচনটা ডিসেম্বরের উপযুক্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা কুল লোকে যাবে ভোট দিতে, এবং সেই পরিস্থিতি
মধ্যে যদি নির্বাচন হয়, দ্রুত নির্বাচন হলে বাংলাদেশ হয়তো এই প্রবল সংকটটা কাটিয়ে উঠতে পারবে, এবং সেই নির্বাচনের কথাই তিনি বলেছেন। আর তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের যিনি স্টার হবেন ভেবেছিলেন, এবং হচ্ছে যাকে ঘিরে কি উচ্ছ্বাস ছিল প্যারিস প্রবাসীর, যে তিনি বলেছিলেন যে এই যে বাংলাদেশের যিনি এখন হয়েছেন অজিত ডোভালের মতো, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, খলিলুর রহমান শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, বাইরে রয়েছেন। এদের প্রত্যেকেরই অবস্থা বাইরে, এরা বিভিন্ন পরিবারকে সেটেল করে দিয়েছেন। আর বাংলাদেশে যারা সেটেল হয়ে রয়েছেন সেই কৃষকরা, তারা উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের বুক চিরে যাবে করিডর, সেই করিডর দিয়ে সত্যি কিছু ত্রাণের কাজ হবে, মানুষের ভালো হবে, কি হবে সেটা তো পরিষ্কার করে জানাতে হবে। যখন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে তখন খলিলুর রহমান বলছেন এসব কোনো কথাই হয়নি, কোথায় আলোচনা হয়েছে মানবিক করিডর হবে। উল্টে তিনি বলছেন আমাকে এই সমস্ত বলা, আমি বাংলাদেশের নাগরিক নেই, এই সমস্ত বলে সেই কী হবে, মানে সাংবাদিকরা প্রশ্ন কি করবেন, তিনি তো তখন অলরেডি গলা কাঁপাতে শুরু করে দিয়েছেন। তবু সাংবাদিকরা অনেকে বলেছেন না, আগে তো তৌহিদ হাসান এরকম বলেছিলেন যে মানবিক করিডর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, তিনি এই নিয়ে কোনো উত্তর দেননি। আবার তৌহিদ হাসান যখন প্রেস কনফারেন্স করছে তাকে জিজ্ঞেস করেছেন এক সাংবাদিক এই ব্যাপারে একটি কথাও আমি আর বলবো না। কি দাঁড়ালো ওটাই, চাপের নাম মন্টুর বাপ। হ্যাঁ, সেনাবাহিনীর চাপ, ওয়াকারুজ্জামান সাথে ওই যারা নৌবাহিনী বিমান বাহিনী যারা একদম যারা শীর্ষ, তারা বলে দিয়েছেন ইতিমধ্যে নির্বাচন দেন, মানবিক করিডর নিয়ে কোনো কথা হবে না। তার কারণ এটা বাংলাদেশে এক রক্তপাতের পরিস্থিতি তৈরি করবে। অনেক রক্তপাত ইতিমধ্যেই হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আর ভবিষ্যতে এই ব্যাপারে কোনো রকম বাংলাদেশ সেনাবাহিনী বরদাস্ত করবেন না। আর এটা শুনেই যারা রুমাল থেকে বেড়াল হয়েছিল পুনর্মূষিকও ভব তারা হয়ে এখন বলছে এই বিষয়ে কোনো কথাই আর তারা বলবেন না। কিন্তু না চলে বিশ্বাস নেই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে হয়তোবা গৃহযুদ্ধর মতো পরিস্থিতিটাকে হয়তো ঠেকেই রাখতে পারবে। কিন্তু সেনাবাহিনীর মুখ থেকে, জেনারেলের মুখ থেকে যখন এই ধরনের কথা যখন বেরিয়ে যায় তখন কিন্তু ব্যাপারটার সিরিয়াসনেস অন্যদিকে থাকে। আগেও বলেছি বাংলাদেশের সেনাবাহিনীর জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে, এবং সেই জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচন দিয়ে সত্যিকারের যেটা তিনি বলেছেন, ওয়াকারুজ্জামান আবারও বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে ইনক্লুসিভ নির্বাচন মানেই একেবারে পরিষ্কার কথা আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে। এটা তরুণ প্রজন্মের আওয়ামী লীগারদের বেশ কিছু ভিডিও ফুটেজ এবং রিলস দেখছিলাম, কি চমৎকার নতুন সব প্রজন্মের ছেলেমেয়েরা ঝকঝকে তকতকে অদ্ভুত স্লোগান তারা দিচ্ছে। হয়তো কোথাও একটার মধ্যে চোখে মুখের মধ্যে একটা বিলহলতা এখনও রয়েছে। এই দীর্ঘ চাপকে কাটিয়ে তারা সাহসিকতার সঙ্গে তারা বেরিয়ে আসছেন রাজপথে। ভাঙচুর নয়, লুটপাট নয়, অগ্নিকাণ্ড নয়, কিন্তু তারা রাজনৈতিক স্লোগান তারা দিচ্ছেন। তাই রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশের বাঁচবার একমাত্র পথ, বাংলাদেশের সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন একমাত্র পথ, যে পথ ভারতবর্ষে কণ্টকিত হলেও বিভিন্ন সময়। ভারতবর্ষ 1952 সাল থেকে 2025 বিভিন্ন বছরের নির্বাচনগুলো হয়, বিধানসভা, লোকসভা, স্থানীয় পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত, এই যে পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা, নির্বাচন হয়। নির্বাচনে অনেক সময় কারচুপি হলো, কোনো নির্বাচন প্রক্রিয়ায় কখনো এত বৃহৎ একটি গণতন্ত্রের দেশে 90 কোটির ওপর যেখানে ভোটার সেখানে নির্বাচন হয়, অথচ বাংলাদেশ তারা পারবে না। সেখানে সংস্কারের এরকম একটা গাজর ঝুলিয়ে নির্বাচনকে তারা প্রলম্বিত করে এক অদ্ভুত একটা শাসন ব্যবস্থা তারা কায়েম করতে চাইছিল, যে শাসন ব্যবস্থার সাথে রয়েছে পলাশী যুদ্ধের সেই রক্তাক্ত দগ্ধ ইতিহাস, যেখানে বিশ্বাসঘাতকতা এবং তার সাথে বিদেশি শক্তির বাড়িয়ে দেওয়া প্লেটের দিকে লোলুপ দৃষ্টি নিয়ে চেয়ে থাকা হচ্ছে এক ধরনের শাসকবর্গ। সেটা বাংলাদেশের সেনাবাহিনী আটকেছে। হয়তো জনগণের সমর্থন তারা আগামী দিনে পাবে কিনা সেদিকে নজর অবশ্যই থাকবে। তার কারণ আমরা এগুলো সমস্ত কিছু হচ্ছে পর্যবেক্ষণ, বিশ্লেষণ
এবং যেটা বললাম শুধু রাজনৈতিক স্টাডি শুধুমাত্র নয়, এক্ষেত্রে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আগামী দিনে উঠে আসছে। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এই পর্যন্ত থাকি। আপনারা দেখছেন, আরও বেশি করে দেখবেন, আরও বেশি করে শেয়ার করবেন, আমাদের যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ মুক্ত কণ্ঠে বলার জন্য, সমালোচনার জন্যেই শুধু সমালোচনা নয়, তার কারণ আরও বিস্তৃতভাবে বলতে গেলে আমরা চাই মানুষের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা, অনেক বেশি হচ্ছে তাদের কাছ থেকে অনেক সাজেশনস, যাতে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।